আমার মনে হচ্ছে যে আমার হাতে খুব বেশি সময় নাই। আমার কাছে কেন মনে হচ্ছে? আমার কেন জানি মনে হচ্ছে যে আমি কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হব, হয় মারা যাব বা পৃথিবী থেকে বিদায় নিব, অথবা কেউ না কেউ আমাকে বিভিন্নভাবে আটকাই দিবে। কেউ মামলা করে হোক বা হামলা করে হোক, আমাকে স্টিগমাটাইজ করে হোক, বদনাম করে হোক, দরকার হইলে বাংলাদেশে আপনাকে আর কথা বলতে আমাকে আর কথা বলতে দিবে না। আমার মনে হচ্ছে যে খুব অল্প সময় আমি আর পাচ্ছি। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ খুব করে মনে হচ্ছে, আমার খুব করে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে আমি আটকাই যাব অল্প সময়ের মধ্যেই। কারণ এই জন্যই আমার কাছে মনে হয় আমার সময় কম, আমার দৌড়াইতে হবে বেশি। আচ্ছা আচ্ছা, আমি তো বারবার বলছি যে মানুষটা মনে করে তার পৃথিবীতেই সময় খুব বেশি নাই, তার বিএনপি আওয়ামী লীগ নিয়ে চিন্তা, যে শেখ হাসিনা যদি বেঁচে না থাকে তাহলে আমিও বেঁচে থাকতে ভালো রেখেছে। আচ্ছা, আপনি এই যে কাজটি শুরু করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুক পেজে, ইউটিউবে সমাজের নানা অসঙ্গতি নিয়ে কথা বলা শুরু করলেন, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই কাজগুলোর মধ্য দিয়ে কি কি পরিবর্তন হলো মোটা দাগে, বা কি সংস্কার কাজ হয়েছে আপনার লাইভের কারণে? হ্যাঁ, ধন্যবাদ। আমার লাইভের কারণে যে প্রথমে কিন্তু আমি ভাবিনি যে পরিবর্তন হবে। আমি ভেবেছি যে আমার প্রতিবাদটুকু, আমার যে দায়িত্বটুকু আমি করি। আমি জানতাম না যে আসলে পরিবর্তন হবে বা হতে পারে। আমি ভেবেছি যে বাংলাদেশে বেশিরভাগ প্রতিবাদী প্রতিবাদ পর্যন্তই থেকে যায়, কিন্তু ফেসবুকে কেন জানি হয়তো বেশিরভাগ মানুষ আমার এই ভিডিওগুলো দেখেন, এই কারণে হয়তো অথরিটির উপর একটা প্রেশার পড়ে। এই কারণে দেখেন আমি একটা লাইভ করেছিলাম বাবুবাজার ব্রিজের উপরে, যে একটা লাইটও নাই, প্রায় 1 কিলোমিটার জায়গা হবে বা একটু কম হবে হয়তো। তো লাইভ করার 1 সপ্তাহের মধ্যে যখন দেখলাম যে পুরা বাবুবাজারের ব্রিজের উপরে যখন লাইট জ্বলতেছিল, তখন আমার বিশ্বাস আস্তে আস্তে পাল্টাইতে থাকে যে না, সম্ভবত প্রতিবাদ যদি সেই রকমভাবে হয়, মানুষের মনের কথা যদি আমি বলি, তাইলে হয়তো শুনতে পাবে। আমার লাইভের ফলে বাংলাদেশে এই যে নরসিংদী থেকে একটা খুঁটি এক রাতে সরে গেল, এবং আমার লাইভের পরবর্তীতে আমি এই লাইভটাকে নিয়ে আসলাম হাইকোর্টে। তারপর দেখা গেল বাংলাদেশের যত বিপজ্জনক খুঁটি রাস্তায় দাঁড়ায় আছে, তার একটা আদেশ হলো যে এগুলো তুলে ফেলতে হবে। আমার লাইভের পরবর্তীতে আমি রিটের কারণে বাংলাদেশে এখন একটা অর্ডার আছে যে কাউন্টার ছাড়া আপনি কোথাও অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবেন না, প্রেসক্রিপশন ছাড়া, কাউন্টারে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করতে পারবেন না, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া। তারপর আপনি আরও অনেক কাজ হয়েছে, যেমন ধরেন ওই যে সুরিটুলা ময়লার উপর দাঁড়ায় আমি একটা লাইভ দেই, তো সাথে সাথে ময়লা সরে গেল। আপনি জানেন যে কিছুদিন আগে একসাথ সাহেবের জানাজায় গিয়ে আমি সংসদ ভবনের পাশে দাঁড়ায় বলছিলাম যে আপনারা সাইনবোর্ড দিয়েছেন সংসদ ভবনের ভিতরে যে প্রতিবন্ধীদের জন্য মাঠ বরাদ্দ, কিন্তু 16 বছর ধরে সাইনবোর্ডই আছে কিন্তু কোনো মাঠ নাই। তা আমি বললাম যে সংসদ ভবনে তো আপনারা এরকম কোনো সাইনবোর্ড রাখতে পারেন না যেটার কোনো কার্যকারিতা নাই। তো পরের 1 সপ্তাহের মধ্যেই দেখলাম যে কেটে মাঠটা ঠিক করা হলো, কিন্তু এখনও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু সাইনবোর্ডটা বদলিয়ে ওনারা লিখে রাখছেন যে প্রস্তাবিত মাঠ। তো এটা আমার কাছে, যদিও ওনারা টেকনিক্যালি তারা অ্যাভয়েড করে গেলেন এই ব্যাপারটা, কিন্তু তারা করতে বাধ্য হয়েছেন, বলতে বাধ্য হলেন মাঠ নেই হবে, কিন্তু তারা তো দিয়ে রেখেছিলেন যে এটা মাঠ, 16 বছর ধরে দিয়ে রেখেছিলেন যে এটা মাঠ। কিন্তু আমার আশ্চর্য হচ্ছে কি যে এই সংসদ ভবনের ভিতরে মহান সংসদ, এই মহান সংসদ আমাদের ভাগ্যের নির্ধারণ হয় যে জায়গায়, এই জায়গায় তো আপনি যেখানে একটা সাধারণ মানুষই ঢুকতে পারে না, এই জায়গায় আপনি একটা সাইনবোর্ড দিয়ে রাখলেন যে সাইনবোর্ডের নিচে মানুষ দেখতে পায় যে আসলে এটা একটা ভুয়া বা এটার কোনো কার্যকারিতা নাই। তাহলে এই 16 বছর ধরে কারো চোখে পড়বেন এটা হয়? এটা কিভাবে সম্ভব? এইটা কিভাবে সম্ভব? আমি বলছি না যে আপনি মাঠ আজকেই দিয়ে দেন, কিন্তু 16 বছর কি কারো নজরে পড়বে না যে সংসদ ভবনের ভিতরে একটা সাইনবোর্ড, যে সাইনবোর্ডটা লেখার সাথে নিচের কোনো কাজের কোনো মিল নাই। তো স্বয়ং সংসদ ভবনেই যদি আপনারা এরকম সাইনবোর্ড রেখে দেন, তাহলে সাধারণ মানুষ বা যে মানুষগুলো চিন্তা করে যে এইরকম সাইনবোর্ড কেন, বা আপনার ছেলেই যদি জিজ্ঞেস করে, যে রাজনীতি বুঝে না, এমপি বুঝে না, মন্ত্রী বুঝে না, আপনার ছেলে যদি জিজ্ঞেস করে যে বাবা এখানে একটা লেখা আছে একটা প্রতিবন্ধীদের জন্য একটা মাঠ, কিন্তু নিচে তো কোথাও মাঠ দেখতেও পাওয়া যায় না, ঢুকারও জায়গা নাই, তাহলে এই মাঠটা কোথায় বাবা? আপনি কি বলতে পারবেন যে আমাদের দেশে এইরকম সাইনবোর্ড হয়? না, বলা যাবে না। আপনি তো বলতে পারবেন, আপনি লজ্জা পেয়ে যাবেন। তো এইরকমই কাজ। এই যে কাজগুলো করছেন, এই কথাগুলো বলতে গেলে কিছু পক্ষের মানুষের বিরুদ্ধে যায়, সেখানে স্থানীয় প্রশাসন হতে পারে, কমিশনার হতে পারে, কাউন্সিলর হতে পারে, তাদের পক্ষ থেকে কখনো থ্রেট পেয়েছেন? দেখেন, যে কাজগুলো আমি করি এই কাজগুলোতে থ্রেটের কথা বললে তো অনেক বড় বড় থ্রেট, কারণ থ্রেটের কাজই তো আমি করছি। কেন বলবো যে থ্রেটের কাজ করছি? বাংলাদেশে যারা ভালো কথা বলেছেন, সত্য কথা বলেছেন,
খুব কম মানুষই আছেন যারা বেঁচে আছেন। বাংলাদেশের ইতিহাস যদি টানেন আপনি, বঙ্গবন্ধু থেকে শুরু করে চার নেতা থেকে শুরু করে যারাই ভালো কথা বলতে গেছেন তারা তো আর পৃথিবীতে বেঁচে থাকেননি, কারোই সাধারণ মৃত্যু হয়নি। সুতরাং আমার তো অমুক আর তমুকের কাছ থেকে থ্রেটের চিন্তা করতে হয় না, চিন্তা করি শুধু ইতিহাসের কথা, যে বঙ্গবন্ধুই বেঁচে থাকেননি, আমি ভালো কথা বললে আমিও বেঁচে থাকবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা আসে আমার ভিতর থেকে। যদি আমার ব্রেন থেকে আসতো তাহলে আমি থ্রেটের কথা চিন্তা করতাম, আমি বেঁচে থাকার কথা চিন্তা করতাম, আমার পরিবারের কথা চিন্তা করতাম, আমি মরে গেলে আমার পরিবারের কি হবে এইসব চিন্তা করতাম। কিন্তু আমার প্রতিবাদটা আসে আমার ব্লাড থেকে, রক্ত থেকে, আমার হৃদয় থেকে আসে, থেকে অনুরণিত হয়। তখন কি হয়, কে থ্রেট দিল বা কে মেরে ফেলবে এই কথাটা মনেই থাকে না। হয়তো অনেক পরে 2-4 জন এসে আমাকে জিজ্ঞেস করে যে আপনি যে এই মামলাটা করলেন বা এই প্রতিবাদটা করলেন, এটাতে একটা ব্যাস্টেড কোয়ার্টার, একটা বড় একটা শক্তি আপনার বিরুদ্ধে লেগে যাবে। আমি শুধু এটুকুই বিশ্বাস করি যে জীবনে যা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি। কিন্তু কোথাও থেকে কি এরকম থ্রেট পেয়েছেন যে সুমনকে থামাও, বেশি বার বেড়ে যাচ্ছে? আমি এরকম থ্রেটের কথাটা অনেকভাবেই শুনতে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত সরাসরি ফোনে আমাকে ফোনে সরাসরি এরকম ভাবে পাইনি। তবে ইদানিং ওই যে প্রিয়া সাহার মামলাটা করার পর আমি ওই যে ইন্ডিয়ার কলকাতা থেকে কয়েকটা নাম্বারে আমি অনেকগুলা থ্রেট পেয়েছি, এগুলো আমার কাছে এখনো আছে। কেমন না, ওরা এইভাবে বলছে যে তুই প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করেছিস, তরে কিন্তু ওই যে ওই ভাষায়, ওরা সম্ভবত ইন্ডিয়ান না, উনি বললেন যে উনি বাগেরহাট থেকে গিয়ে এখন ইন্ডিয়াতে থাকেন। আচ্ছা, বলছেন যে তোর হাসিনাকে কেউ থাকবে না, তুই এত বড় সাহস করেছিস, এরকম নানা কথা আমি ইগনোর করে গেছি। কারণ আমার কাছে মনে হয়েছে এগুলো একটা আইসোলেটেড ঘটনা, কারণ এর চেয়ে বড় বড় শত্রু আমার থাকতে পারে। আর ইন্ডিয়া থেকে ওনার পছন্দ হয় না আমার কাজ, উনি কলকাতা থেকে আমাকে থ্রেট দিয়েছেন, আমি এটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমি আমার কাজের দিকে মনোযোগ দিতে চাই। আচ্ছা, আপনার নিন্দুকেরা বলে যে আপনি এমপি হতে চেয়েছিলেন, বারবার এই প্রশ্নটি আনে যে এমপি হতে চেয়েছিলেন কিন্তু আপনি যেহেতু এমপি হতে পারেননি বা আপনাকে মনোনীত করেনি দল, সেই কারণে আপনি এই কাজগুলো করে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছেন। আচ্ছা, আমি ধরেন যে কাজগুলা করি সবই যে সবসময় একদম দলের কাজ হয় তা কিন্তু না, এগুলো আমার সামাজিক কাজ। এখন সামাজিক কাজে তো আমার দল আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আমাকে এমপি হওয়ার জন্য অযোগ্য মনে করতে পারে। আমি এমপি হতে চেয়েছি কিন্তু সর্বস্ব দিয়ে এমপি হতে চাই নাই। এমপি হতে চেয়েছি যতটুক পর্যন্ত আমি মনে করতে পেরেছি যে আমি এমপি হইলে আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে পারবো, আমার কাজ করার ইচ্ছা আছে। আমি যখন এমপি হইতে পারি নাই, আমার ইচ্ছাটা তো আর মরে যায় নাই, কাজ করার ইচ্ছাটা তো মরে যায় নাই, এই ইচ্ছাটা দিয়েই তো আমি এগিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। এখন ধরেন আমার এমপি হওয়ার জন্য, ধরেন দৃষ্টি আকর্ষণের জন্য আমি এত বড় বড় কাজ করলাম, আর যেদিন আমি এমপি হলাম এদিন আমি বেঁচেই থাকলাম না, যেদিন আমি নমিনেশন পেলাম আমি বেঁচেই থাকলাম না, তাতে তো আর আমার এমপি হওয়ার ইচ্ছা সফল হবে না। এগুলো তো একমাত্র বিধাতা জানেন। জীবন মৃত্যুর হিসেব তো মানুষ বলতে পারে না। আপনি দেখেন জমিনে কে নেতা হবে তার ফয়সালা আসে আসমান থেকে। এটা দৃষ্টি আকর্ষণ অমুক তমুক করে বহু লোক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ভেসে গেছেন ওনারা। এখানে আর দেখেন, আপনি এমপি হবেন কেন? যদি আপনি এমপি হইতে চান তাহলে এমনও তো হইতে পারে যে আপনি এমপি না হয়ে মন্ত্রীও হইতে পারেন টেকনোক্রেটে। অবশ্যই আপনার যদি বিধাতা যদি আপনার ব্যাপারে মনে করে যে আপনাকে সম্মানিত করবে, তাহলে কি ফরম্যাটে যে সম্মানিত করবে এটা আপনি জীবনের স্বপ্নেও চিন্তা করেন নাই, এমন জিনিসও আপনার জীবনে হয়ে যেতে পারে। অথবা আপনি চিন্তাও করতে পারেন নাই যে এই সময় এই পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনি এই বিদায় তো আপনি নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি প্রিয়া সাহার প্রসঙ্গে আসি। আপনি যদিও বলেছেন প্রিয়া সাহার বিষয়ে আপনি প্রথম উচ্চারণ করেছেন প্রতিবাদ এবং বলেছেন যে রাষ্ট্রদ্রোহ হয়েছে, এবং বর্তমান মন্ত্রী পরিষদের কয়েকজন মন্ত্রীও খুব সোচ্চার ছিলেন, তবে 2-1 এর বিপরীত মত দিয়েছে। এই প্রিয়া সাহার বিষয়টিকে ঘিরে আপনার বিরুদ্ধে মামলা হওয়া এবং সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাওয়া, এটিকে আপনি কিভাবে চিহ্নিত করবেন? কিছু লোক আপনার বিরোধিতা করছে স্পষ্টভাবে, বিশেষ করে হিন্দু পরিষদ আপনার বিরুদ্ধে। আপনি দেখেন এখানে প্রিয়া সাহার যে ঘটনাটা, এটা এখনো আমি বলছি, প্রিয়া সাহা যে বাংলাদেশের বিরুদ্ধে এত বড় বক্তব্য দিয়ে যে উনি বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছেন, এই ব্যাপারে কিন্তু কেউ না করে না, কেউ কিন্তু বলছেন না যে উনি বাংলাদেশের পক্ষে বলছেন বা বাংলাদেশের ক্ষতি হয় নাই। সবাই বলছেন যে উনি বাংলাদেশের ক্ষতি করেছেন, কিন্তু অ্যাকশন নেওয়ার ব্যাপারে যে যার জায়গা থেকে চিন্তা করে অ্যাকশন নিচ্ছেন। আমি একজন সাধারণ নাগরিক, আমি মনে করেছি যে উনি প্রিয়া সাহা হিন্দু কি মুসলমান আমার দেখার বিষয় না। প্রিয়া সাহার জায়গায় একজন মুসলমান লোকও যদি গিয়া বাংলাদেশের বিরুদ্ধে হতে পারত, প্রিয়া বেগমও যদি করতেন, তাও আমি মামলা করতাম। কিন্তু আমার কথা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহ মামলা রাষ্ট্রের স্যাংশন ছাড়া হয় না, কিন্তু রাষ্ট্র আমার স্যাংশন দিতে পারবে না এই কথা তো কোথাও লেখা নাই। আমি যদি ওসি মুয়াজ্জেমের বাদী হইতে পারি, এখানে যদি রাষ্ট্র তো আমার বাধা দেয় নাই,
তাহলে এই পিয়াসার ব্যাপারেও আমার প্রতিবাদ আমি করেছি, কিন্তু সিদ্ধান্ত রাষ্ট্র নেবেন কিনা, তাকে কতটুকু পর্যন্ত পানিশ করবেন বা তারে কি জিজ্ঞেস করবেন কি করবেন না, এগুলো রাষ্ট্র ভালো জানে। সেই জায়গায় আপনি কি আইনিভাবে মনে করেন যে আপনি স্যাংশন পাওয়ার যোগ্য ছিলেন? আমি মনে করি যে আমি স্যাংশন পাওয়ার যোগ্য ছিলাম, এবং আমাকে স্যাংশন দিলে বরং পাবলিক কনফিডেন্সটা আরও বেশি বাড়তো। কারণ উনি এমন কেউ না যে যার বিরুদ্ধে মামলা করা যাবে না। উনি এমন কোনো কাজ করেন নাই যে কাজটা এত তাড়াতাড়ি মাপ পাওয়ার যোগ্য। বরং আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে উনি আসুক, উনার আত্মসমর্পণ করে উনি কথা বলুক যে কি কারণে উনি এত বড় কথা বললো। উনি সুযোগ দিয়েছেন। উনি তো আমাদের প্রধানমন্ত্রী তো সারা দেশের মানুষ নিয়ে চিন্তা করতে হয়। উনি প্রধানমন্ত্রীর জায়গা থেকে যেটা করেছেন ভালোই করেছেন, কিন্তু আমি তো উনার জায়গা থেকে চিন্তা করার সক্ষমতা আমার নাই। আমার চিন্তা করতে হবে যে আমার দেশের ক্ষতি যে জায়গায় হয়েছে, যে জায়গায় মনে হয়েছে আমার ক্ষতি হয়েছে, আমি প্রতিবাদ করব। আমার রাতে প্রতিবাদ করার যে জিনিস, এই জিনিস তো আমি সকালবেলা করব না ভাই। এটা তো প্রতিবাদ বলে না, এটারে বলে ষড়যন্ত্র। আপনি যখন আঘাতপ্রাপ্ত হবেন তখনই প্রতিবাদ করবেন, এটাই প্রতিবাদের নিয়ম। আচ্ছা, এটাই প্রতিবাদের চরিত্র। অবশ্যই কেউ কেউ বলেন যে আপনি রাজনীতির কোনো বিষয়ে কথা বলেন না, যেমন নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক যে প্রসঙ্গ যেগুলো হয়, এই প্রশ্নটি উঠায় যে ব্যারিস্টার সুমন রাজনৈতিক প্রসঙ্গগুলো এড়িয়ে যান। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি প্রথম থেকেই যে জিনিসগুলা লাইভে আসি, এইগুলো হচ্ছে কি অসঙ্গতিগুলা, সামাজিক অসঙ্গতিগুলা, রাজনৈতিক অসঙ্গতি বা রাজনৈতিক ব্যাপারগুলা দেখানোর জন্য বাংলাদেশে প্রায় 40 থেকে 50টা চ্যানেল আছে, পত্রিকা আছে, সাংবাদিক আছেন হাজার হাজার, তারা তো দেখাচ্ছেনি। আমি বলছি না তো যে রাজনীতি, আমি কোনো এই ত্রাতা হিসেবে আসি নাই তো এই দেশে আমি সামান্য একটা ব্যক্তি যার জন্ম সিলেটের হবিগঞ্জে, যিনি এখনো আঞ্চলিক ছাড়া কথা বলতে পারেন না। আমি সাধারণ স্বাভাবিকভাবে অসঙ্গতিগুলা যেগুলো আপনাদের সাংবাদিকদের চোখে ধরা পড়ে না, অথবা ধরা পড়লেও আপনারা এই সময় দিতে পারতেছেন না, আমি এই জিনিসগুলা তুলে ধরার চেষ্টা করতেছি। আমি তো এখানে আমি কোনো রেগুলেশনিস্ট হইতে আসি নাই তো, যে আমি এমন বড় রেগুলেশন করব যে দেশের রাজনীতি বদলাই যাবে, সব বদলাই যাবে। আমি শুধু চাচ্ছি যে ক্ষমতা নিয়ে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বতে বহু মানুষ আছে এগুলা নিয়ে ডিল করার। আমাকে বরং যে জিনিসগুলোতে মানুষের কষ্ট হয়, যে অসঙ্গতিগুলা ইচ্ছা করলেই দূর করা যায়, মানুষের সেবা করা যায়, এই জায়গাগুলো আমি তুলে ধরতে চাই। আমরা দেখি যে আপনি প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে, যেখানে এই ঘটনা ঘটছে, সামাজিক অসঙ্গতিগুলো হচ্ছে, ধর্ষণ, হত্যা, খুন, সেখানে আপনি ছুটে যাচ্ছেন। এর জন্য একটা বিপুল পরিমাণ সময় আপনাকে ব্যয় করতে হচ্ছে, এবং আপনি পরিশ্রম করছেন। আবার আপনি আইনজীবী, প্রফেশনাল একজন মানুষ, কিভাবে আপনি এটা সমন্বয় করছেন? দেখুন, যে জিনিস আপনার নেশায় পরিণত হবে, যারা নেশাখোর তারা কিন্তু যে কোনোভাবেই তার নেশাকে মেনটেন করে। টাকা না থাকলেও ঋণ করে সে হইলো, আপনি দেখবেন নেশার জিনিস করে সে। আমার তো এখন মানুষের জন্য কাজ করাটা নেশায় পরিণত হয়েছে। আমি এখন কোনোভাবেই, হয়তো দেখা গেল আমি ঋণ করেও চলে যাচ্ছি আমার বাড়ি, গিয়ে মানুষকে কিছু করার চেষ্টা করতেছি। আমার মনে হচ্ছে যে আমার হাতে খুব বেশি সময় নাই। আমার কাছে আমার কেন জানি মনে হচ্ছে যে আমি কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হব, হয় মারা যাব বা পৃথিবী থেকে বিদায় নিব, অথবা কেউ না কেউ আমাকে বিভিন্নভাবে আটকাই দিবে। কেউ মামলা করে হোক বা হামলা করে হোক, আমাকে স্টিগমাটাইজ করে হোক, বদনাম করে হোক, দরকার হইলে আমাকে আর কথা বলতে দিবে না। আমার মনে হচ্ছে যে খুব অল্প সময় আমি আর পাচ্ছি। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ খুব করে মনে হচ্ছে, আমার খুব করে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে আমি আটকাই যাব অল্প সময়ের মধ্যেই। কারণ এই জন্যই আমার কাছে মনে হয় আমার সময় কম, আমার দৌড়াইতে হবে বেশি। আচ্ছা আচ্ছা, বিএনপি অথবা জামাতের লোকজন বলে যে আপনি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে যুক্ত এবং একজন প্রসিকিউটর, সুতরাং এই কাজগুলো যেগুলো করছেন এগুলো রাজনৈতিক। আমি তো বারবার বলছি যে কে কি বলছে এইটা শোনার সময়ও আমি পাচ্ছি না। আমার কাজটা করতে চাই, বুঝছেন। আমি তো বারবার বলছি যে মানুষটা মনে করে তার পৃথিবীতেই সময় খুব বেশি নাই, তার বিএনপি আওয়ামী লীগ নিয়ে চিন্তা করার সময় নাই। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। আমি তো তাই মনে করি যে আদর্শকে ধারণ করলে আপনি আদর্শের জন্যই তো আমি ছুটে চলা, মানুষের জন্য যাওয়া, কষ্টে যাওয়া। আদর্শকে ধারণ করা মানে কিন্তু এই না যে সারাক্ষণ আপনি আরেকজনের তেল মারবেন গিয়ে। আদর্শকে ধারণ করা এই মানে না যে আপনি আদর্শের কথা বলে আরেকজনের হক নষ্ট করবেন। বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ তো সেইটাই, যে যেখানে মানুষের কষ্ট হবে, যেখানে মানুষের বিরুদ্ধে অন্যায় হবে, যেখানে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থাকবে, এইখানে আপনি চোখ বন্ধ করে চলে যাবেন। তাই তো বঙ্গবন্ধুর আদর্শ। নিশ্চয়ই আপনার অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু দুটো ভিডিও নিয়ে একটু আপনাকে জানতে চাওয়া। একটি হচ্ছে যে আপনি কোনো একটি জায়গায় বক্তব্য দিয়েছিলেন,
সম্ভবত এটি জামাত রিলেটেড ছিল, আপনি বলে এখানে ব্যারিস্টারদের নিয়ে বলেছিলেন। এক, দুই নাম্বার হচ্ছে যে সুপ্রিম কোর্টের একটি ঘটনায় আপনি হয়তো উত্তেজিত হয়ে পড়েছিলেন, এই দুটো নিয়ে যদি আপনি বলেন। দেখেন, সুপ্রিম কোর্টের যে ঘটনাটা যেটাতে আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম, এটাতে হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টের যে একটা কমিটি ছিল, তারা আমাদের হল রুমে, ওই সব সময় হল রুমের আমরা যারা বসি, Meeting করে। যাদের কোনো সিট নাই, সুপ্রিম কোর্টে রুম নাই, তারা আমরা এই হল রুমে বসি। এই হল রুমে ওনারা প্রায় দিনই বিভিন্ন নামে এসে বিভিন্ন প্রোগ্রাম করে। আমি শুধু বলেছিলাম যে আপনাদের তো অডিটোরিয়াম আছে, অডিটোরিয়াম রেখে কেন আইনজীবীদেরকে তুলে দিবেন আপনারা? এটা তো আমাদের সাথে অন্যায় হচ্ছে। ওনারা বললেন যে এটা নাকি কাস্টম, রীতি। তা আমি বললাম যে যে রীতি মানুষকে নির্যাতিত করে, এই নীতি থেকে তো আপনাকে বেরোয় আসতে হবে। এইটা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আসলে ব্যাপারটা আর কিছুই না। আচ্ছা। আর আরেকটা বক্তব্যের কথা যে বলছিলেন যে ব্যারিস্টারদের বক্তব্য, এখানে আমি স্পষ্ট বলছিলাম, আমার স্পষ্ট বলা আছে যে যেহেতু আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, দেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে একটা টাইমে মনে হচ্ছিল যে জামাত বলেন বা অন্যান্য অনেক একটা বেস্টেড কোয়ার্টার আছে, যারা হয়তো আমি বিশ্বাস করছি মনে মনে যে যদি বাংলাদেশে এখানে যদি শেখ হাসিনা বেঁচে না থাকে তাহলে আমরা বেঁচে থাকবো না, কারণ নেত্রী বা শেখ বিচারটি হাসিনার হবে না। কারণে। হ্যাঁ, এখানে হয়তো দেখা গেল একটা গ্রুপ এমনভাবে কাজ করবে যে আমাদের বেঁচে থাকাই কঠিন হবে। শুধু এই বক্তব্যটুকুই ভাইরাল হয়েছিল যে শেখ হাসিনা যদি বেঁচে না থাকে তাহলে আমিও বেঁচে থাকবো না। এবং আমি এখনও বিশ্বাস করি, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি বিশ্বাস করি যে অনেকে এটাকে মনে করেন এমনভাবে শত্রুতা বা এমনভাবে হয়ে গেছে যে ওনারা হয়তো মনে করেন যে আমরা এটার জন্য হয়তো দায়ী, যে কিন্তু আমরা তো বিচারের প্রক্রিয়ার সাথে ছিলাম। আমরা শুধু হচ্ছে গিয়ে যে মানে ট্রাইব্যুনালের আইনজীবী হিসাবে আমরা শুধু যে এভিডেন্সগুলো আমাদের সামনে ছিল আমরা এইগুলা আদালতের সামনে নিয়ে আসছি। আমরা তো কোথাও গিয়ে এডি এভিডেন্স নিজে নিয়ে আসি নাই, এটার জন্য তদন্ত সংস্থা আছে। কিন্তু অনেকে এটা গুলাই ফেলেন, মনে করেন যে প্রসিকিউটর মানে হচ্ছে গিয়ে হয়তো এই ওনারাই মনে হয় জেল দিয়েছেন বা ওনারাই মনে হয় ফাঁসি দিয়েছেন। আসলে ব্যাপারটা যে আপনি সাংবাদিক হিসাবে কি করেন, আপনি তো কোনো নিউজ বানান না, যে নিউজটা হয় এটা সামনে নিয়ে আসেন। আপনি তো ইচ্ছা করলে গিয়ে মারামারি করে একটা নিউজ বানাইতে পারেন, ব্যাপারটা তো তা না। কোথাও মারামারি হচ্ছে, এইটাকে আপনি আপনার মতো করে, আপনার প্রেজেন্টেশন সুন্দর হইলে হয়তো মানুষ খুশি হবে, আপনার প্রেজেন্টেশন ভালো না হইলে হয়তো আপনি খুশি হবে না, বলবে জানা উনি ভালো সাংবাদিক না। আমাদের প্রসিকিউটরদের কাজটা কি? কাজটা থেকে এভিডেন্স যারা নিয়ে আসবেন তাদের এই এভিডেন্সকে আদালতের সামনে নিয়ে আসা, এর বেশি তো আমরা কিছু করতে পারি না। কিন্তু অনেকেই মনে করেন যে এটা মনে হয় আমরাই মনে হয় চেষ্টা করছি, বা আসলে যখন আপনি কাউকে দেখতে পারবেন না তখন তার যে কোনো চলন বল